নেপাল কি দ্বিতীয় বাংলাদেশ হতে চলেছে? মানে আমরা যখনই ভারতের শত্রু দেশগুলোর নামের কথা ভাবি, দুটো নাম প্রথমে মাথায় আসে। এক, পাকিস্তান; দুই, চায়না; এখন নতুন করে আবার বাংলাদেশ উঠে এলো। নেপাল আবার নতুন করে কেন উঠে আসছে? কেন নেপাল ভারতের বিরুদ্ধে যাচ্ছে? ভারতের বিদেশ নীতি এবং ভূ রাজনীতি দিকে কেন নেপাল একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে? সাউথ ব্লকের নতুন কেন মাথা ব্যথা হয়ে দাঁড়াচ্ছে আজকে নেপাল? নেপালের কি কি ভারতের নীতি পছন্দ হচ্ছে না, যেই কারণে নেপাল এই সমস্ত স্টেপ নিচ্ছে? কি চাইছে এবং ভারত কি স্টেপ নিচ্ছে বর্তমানে এবং ভবিষ্যতে লং টার্মে কি স্টেপ নিবে? ভারত কি নেপালকে জব্দ করতে পারে না? যখন তখন জব্দ করতে পারে, কিন্তু কেন করতে পারবে না? এর পেছনে একটা ইন্টারেস্টিং কাহিনী রয়েছে। সেই পুরো ডিটেলসটা দেখতে হবে আজকের এই কেস স্টাডিতে। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য বেদান্তিক একাডেমি। চলো দেখি আজকের এই কেস স্টাডি। তো চিরাচরিত শত্রু হিসেবে যদি আমরা দেখি আমাদের জিও পলিটিক্যাল ইস্যুতে, তো এলওসিতে আমাদের পাকিস্তান, এলএসিতে আমাদের চীন মাথার উপর বসে আছে, যাদের সাথে চিরকালই আমাদের কোনো না কোনো কনফ্লিক্ট যুক্ত থাকে। কিন্তু বর্তমানে সাউথ ব্লকের রক্তচাপ বাড়ছে আমাদের সবচেয়ে পুরনো ঘনিষ্ঠ বন্ধু নেপালকে নিয়ে। যাদের সাথে আমাদের রুটি বেটির সম্পর্ক ছিল, ঠিক আছে, ভারতের রাজনীতিতে, তাকে নিয়ে আজকে জটিল সমস্যা হয়ে দাঁড়াচ্ছে। কেন? হঠাৎ পরিবর্তনটা এলো বালেনসা নামক একজন প্রাইম মিনিস্টার যখন নেপালের গদিতে বসেন। তিনি একজন কাঠমান্ডুর মেয়র ছিলেন। তার যদি পাস্ট দেখি তাহলে একজন স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার ছিলেন, সেখান থেকে একজন র্যাপার ছিলেন, র্যাপ করতেন উনি। র্যাপ হঠাৎ করে র্যাপ করতে হতে মনে হলো না একটু রাজনীতিতে আসা যাক, একটু জেনজিদের প্রিয় হওয়া যাক, সেইটা দেখে এতে মনে করলো যে আমি রাজনীতিতে আসি। তারপর সে কাঠমান্ডুর মেয়র হয়। আজকে জেনজিদের ফেভারিট নেতা হচ্ছেন বালেনসা এবং বর্তমান প্রাইম মিনিস্টার অফ নেপাল। ঠিক আছে, এর নীতি কি? এর নীতি ছোট ভাই হয়ে থাকবো না, আমি ছোট কিন্তু ছোট ভাই হয়ে থাকবো না, আমি স্বাধীন বিদেশ নীতি গ্রহণ করব। ঠিক আছে, ইন্ডিপেন্ডেন্ট ইন্টারন্যাশনাল রিলেশন তৈরি করবো, আদার সমস্ত দেশের সাথে ওপেন ট্রেড করব। কিন্তু নেপাল কিছু কিছু জিনিস ভুলে যাচ্ছে। সে একটা ল্যান্ড অফ কান্ট্রি, তার 3 দিক ভারতের সাথে ঘেরা, তার ম্যাক্সিমাম ট্রেড ভারত থেকে হয়। সব কিছু ডিটেলস দেখবো আজকের ভিডিওতে, দেখো মজা পাবে। ভারতের প্রতি নেপালের 3টে বড় ধাক্কা, মানে ভারতের এগেনস্টে নেপাল 3টে ছোট ছোট কূটনীতি খেলেছে। ঠিক আছে, কি কি কূটনীতি দেখো। প্রোটোকল বদল। কি প্রোটোকল বদল করেছে? ঐতিহাসিক দিক থেকে আমরা যদি দেখি, ইতিহাস যদি আমরা দেখি, তো আমাদের ইন্ডিয়ান ফরেন সেক্রেটারির যে কোনো জেনারেল গেলেই নেপালের প্রাইম মিনিস্টারের সাথে সেখানে বসে বিভিন্ন রকম মিটিং আলোচনা চলতো, সব কিছু নিয়ে, সে ট্রেড রিলেটেড হোক বা বিভিন্ন ইন্টারনাল ইস্যু নিয়ে হোক, সব কিছু রিলেটেড। বালেন্সা বলছেন আরে নেই, আমার সাথে দেখা করতে আসলে আমার লেভেলের লোককে আসতে হবে ভারত থেকে। মিনস আমি প্রাইম মিনিস্টার, সো আমার সাথে দেখা করতে গেলে প্রাইম মিনিস্টারকে আসতে হবে। আর যদি ভারত থেকে কোনো অন্য পদের লোক আসে, তো আমার দেশেও সেই পদের লোক আছে, তাদের সাথে বসো। ইন্ডিয়ান ফরেন সেক্রেটারি আসলে নেপালের পিএম বসবে না, নেপালের যে ফরেন সেক্রেটারি থাকবে সে বসবে। এটা হচ্ছে তাদের প্রোটোকল বদল। ঠিক আছে, তো স্পষ্ট বার্তা, নেপাল আর ভারতের প্রভাবধীন অঞ্চল হয়ে থাকবে না। কে বলেছে থাকতে? ঠিক আছে, ভারত যদি মনে করে এরকম করে একটু করে দেবো, তাই গল্প হয়ে যাবে। দেখবো পয়েন্টগুলো। বাণিজ্য সীমানা বিতর্ক। ঠিক আছে, ব্যবসায়িক দিক থেকে কি নিষেধাজ্ঞা? আম এবং কলা ইম্পোর্টের উপর ব্যান করে দিয়েছে। বলছে ভারত থেকে আসা আম এবং কলা আমরা কিনবো না। কেন? বলছে অতিরিক্ত কীটনাশক ব্যবহার হচ্ছে। ঠিক আছে, অনেক দিন ধরে এটাকে রাখা হয়েছে এবং কীটনাশক ব্যবহার করা হয়েছে, সেজন্য আমরা নিব না। আসল উদ্দেশ্য ভারতীয় বাজারে আধিপত্য কমানো। ইজ ইট পসিবল নেপাল? ইজ ইট পসিবল? দেখছি। দ্বিতীয়, মানচিত্র বিতর্ক। নতুন 100 টাকার কারেন্সি লঞ্চ করেছে দাদা, এবং সেখানে কি করেছে? ভারতের 3টে জায়গা, লিপুলেক, লিম্পিয়াধুরা এবং কালাপানি, যা 1962 সাল থেকে ইন্ডিয়ান টেরিটরির মধ্যে পড়ছে, সেইগুলোকে নেপাল কি করেছে? নিজের 100 টাকার নোটের মধ্যে দেখিয়ে দিয়েছে যে এটা আমাদের টেরিটরি, গিয়ে আপনা হয়। ঠিক আছে, কিন্তু 1962 থেকে কিন্তু এই 3টে টেরিটরি কিন্তু চিরকালই ইন্ডিয়ার মধ্যে আছে। এটা একটা বিতর্কিত কনসেপ্ট ভারত এবং নেপালের মধ্যে আছে চিরকাল থেকে। ঠিক আছে, সব থেকে বড় ধাক্কা যেটা লেগেছে ভারতের কাছে গোর্খা রেজিমেন্টকে নিয়ে। ঠিক আছে, গোর্খা রেজিমেন্টের উপর নিষেধাজ্ঞা লাগিয়েছে নেপাল। বর্তমানে ভারতীয় শেয়ার গোর্খা রেজিমেন্টে যোগদান প্রায় বন্ধ করে দিয়েছে। ঠিক আছে, 1947 সালে একটা ডিল সাইন হয়েছিল ভারত, নেপাল এবং ওখানে ব্রিটেনও ছিল। সেই যে ডিল হয়েছিল, সেই ডিলের সরাসরি লঙ্ঘন করছে ভারত। এটাকে যদি আরও ডিটেলসে দেখি, সেটা হচ্ছে আমাদের অগ্নিপথ যে স্কিম রয়েছে ভারতের, সেটার এগেনস্টে। যেটা বললাম, 1947 সালে চুক্তি অনুযায়ী গোর্খারা ভারতীয় সেনায় সমান বেতন এবং আজীবন পেনশন পাবে। ঠিক, কিন্তু যখন অগ্নিপথ প্রকল্প এলো, সেখানে কি বলছে? 4 বছর এখানে ইন্ডিয়ান আর্মিতে তারা সার্ভ করবে। আফটার দেন 75% সেনা এখানে রিটায়ার করে ফেলবেন। নেপালের বক্তব্য হচ্ছে এই প্রশিক্ষিত, এই ট্রেন্ড বেকার যুবককে নেপালের মধ্যে রাখা মানে তো টাইম বম। এরা যখন তখন বাস্ট হয়ে দেখা গেল বালেন্সারই তাক্তা পালেট করে দিল, উল্টে দিল সরকার। তো এইটা এখানে বালেন্সা কিন্তু একটা বড়সড় ভয় পেয়ে গোর্খা রেজিমেন্টকে কিন্তু ব্যান করেছে, যেটা একটা ভারতের কাছে কিন্তু একটা বড় ধাক্কা লেগেছে, রিয়ালিটিতে লেগেছে। কারণ গোর্খা রেজিমেন্ট যদি আমরা ইতিহাস তুলে দেখি, আমাদের দেশের জন্য অনেক সেনা শহীদ হয়েছেন এবং
অক্লান্ত পরিশ্রম করেছেন আমাদের দেশকে সুরক্ষা দেওয়ার জন্য, ঠিক আছে। এটা একটা বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। ভারত কি নেপালকে নিয়ন্ত্রণ করতে পারবে না? ভাই চুটকির মধ্যে হবে। যদি মনে করে যে হ্যাঁ আমি নেপালকে করব, কয়েক দিনের মধ্যে নেপালকে লাইনে আনতে পারে। নেপাল একটা ল্যান্ডলক দেশ, বাঁচার জন্য ভারতের ওপর গভীরভাবে নির্ভরশীল। নেপালের ইকোনমি পুরোপুরি ভারতের 5টা আঙুলের দড়ির মধ্যে আছে, ঠিক আছে। কি বলছে, ভারতের হাতে থাকা 3টে শক্তিশালী অস্ত্র, গুলি চালানোর দরকারই নেই। এক হচ্ছে ট্রানজিট, নেপালের 60%-এরও বেশি বাণিজ্য আমাদের কলকাতা এবং হলদিয়া বন্দরের থ্রুতে হয়। ভারত সীমান্ত ট্রাক আটকালে কাঠমান্ডু কয়েক ঘন্টার মধ্যে থমকে যাবে। ভেবে দেখো যে তোমরা ট্রেড করছো, বাইরে থেকে জিনিস নিচ্ছ, সেটা আমাদের যখন কলকাতা হলদিয়া বন্দরের মাধ্যমে এন্টার করছে এবং তোমার দেশে ঢুকছে, সেটা যদি এখানে সামান্য চেকিংয়ের জন্য, নাকা চেকিংয়ের জন্য বন্ধ করে দেওয়া হয়, তখনই তোমাদের আর্থিক সংকট এবং গুডসের সংকট হতে শুরু করবে। জ্বালানি, নেপালের 100% অয়েল, ঠিক আছে, এটা কিন্তু পুরোপুরি ভারতের কাছ থেকেই যায়। তোমাদের নিজস্ব না তেলের খনি রয়েছে, না তোমরা অন্য কোনো দেশ থেকে তেল কেনো। তোমাদের তেল কিনতে হলে ভারতের উপরেই তোমরা পুরোপুরি নির্ভরশীল। রেমিটেন্স, লক্ষ লক্ষ নেপালি ভারতে কাজ করে, প্রায় $1 বিলিয়ন তারা দেশে পাঠায়। ব্যাংকিং নিয়মকে যদি একটু স্ট্রিক্ট করা হয়, তাহলে তোমরা কোথায় যাবে, ঠিক আছে। রেমিটেন্সগুলো কোথায় কি করে পাঠাবে তারা নিজের দেশে, নেপালে। তো এই যে এগুলো রয়েছে ভারতের হাতে, কিন্তু এই ক্ষমতা ব্যবহার ভারত করছে না। কেন করছে না? দেখো এখানে ছবিতে খুব সুন্দর করে বোঝানো আছে। জিও পলিটিক্সে একটা টার্ম আছে স্মল কান্ট্রি প্যারাডক্স, ঠিক আছে। নেপাল একটা ছোট ভাইয়ের মতন, এখানে ইন্ডিয়া একটা বড় ইকোনমি, একটা বড় শক্তিশালী দেশ নেপালের তুলনায় আমি বলছি। যদি এখানে ভারত একটু ঠুকুস করে একটা কিছু করে না, সঙ্গে সঙ্গে মিডিয়া, ঠিক আছে, তারপর হিউম্যান রাইটস, সবাই মিলে না ভারতকেই দেখবে। একটা ইন্টারন্যাশনাল যে মানে লেভেল আছে, সেখানে একটা ভারতকে বড় একটা ব্ল্যাক স্ল্যাশ দেখতে হতে পারে, ঠিক আছে। সেই জন্য মানে সে বলে না যে আমার ক্ষমতাবান, আমি যখন তখন এইটুক করলাম তুই শেষ, ঠিক আছে। এই জিনিসটা যদি করে, ভারত করতে পারে, এনি টাইম করতে পারে। কিন্তু কি বলছে, আন্তর্জাতিক সম্পর্কে যখন কোনো শক্তিশালী দেশ ছোট প্রতিবেশীর উপর অর্থনৈতিক অবরোধ প্রয়োগ করে, তখন সমীকরণ বদলে যায়। ফলাফল বিশ্বমঞ্চে বড় দেশটিকে গুন্ডা হিসেবে দেখা হয়। তখন ভারতের একটা বদনাম ইন্টারন্যাশনাল বাজারে ছড়াতে শুরু করবে। আন্তর্জাতিক মিডিয়া, হিউম্যান রাইটস ভারতের বিরুদ্ধে যাবে। বালেন্সা ভিকটিম কার্ড খেলতে শুরু করবে, দেখো ভারত আমাদের সাথে কি করছে, ঠিক আছে। একটা স্থায়ী ঘৃণা জন্মাবে কালের মনে। নেপালি যে সিটিজেন্স রয়েছে নেপাল দেশে, তাদের মনে ভারতীয়দের এগেনস্টে একটা ঘৃণা জন্মাবে, ঠিক আছে। সবচেয়ে বড় বিপদ, ভারত কঠোর হলে নেপাল বাধ্য হবে চীনের কোলে গিয়ে বসে যেতে। দেখ, ও যে পরিস্থিতিতে আছে, সেই পরিস্থিতিতে ওকে কারো না তো কারো কোলে বসতেই হবে। এবার ভারত যদি একটু ঠুকুস করে একটু কিছু করে গল্প, ঠিক আছে, স্বাভাবিক ও কানতে কানতে নেপালের কোলে গিয়ে বসবে। এবং সেটা স্ট্র্যাটেজিক্যালি দেখতে গেলে ভারতের কাছে একটা বড় সিকিউরিটির প্যাচ হয়ে দাঁড়াতে পারে, ঠিক আছে। ইতিহাস থেকে যদি শিক্ষা নিই, যে শ্রীলঙ্কায় যে কেসটা হয়েছিল, ঠিক আছে, 1980 সালে তামিল বিদ্রোহ যখন চলছিল, ভারত কিন্তু ওখানে হস্তক্ষেপ করেছিল। ফলাফল কী হয়েছিল? বিশ্বের দ্বিতীয় বৃহত্তম সেনাবাহিনী জঙ্গলের যুদ্ধে জড়িয়ে পড়েছিল। শান্তি প্রতিষ্ঠা তো হয়নি, উল্টে 1200 জনের বেশি ভারতীয় সেনা শহীদ হয়ে গেছিল। ভারতের গায়ে হস্তক্ষেপকারী শক্তির দমকা লেগে যায়, ঠিক আছে। এই সময় একটা কিন্তু বড় ভারতের গায়ে একটা ব্ল্যাক স্ল্যাশ লেগেছিল ইন্টারন্যাশনাল বাজারে। এবং সব থেকে বড় যেটা ক্ষতি হয়েছিল, আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীকে আমাদের হারাতে হয়েছিল। তো ইতিহাস থেকে যদি আমরা শিক্ষা নিই, তো এরকম বিভিন্ন যে আমাদের ছোট প্রতিবেশী দেশগুলো আছে, তাদের ইন্টারনাল কিছু ম্যাটারে হস্তক্ষেপ না করে, সরাসরি হস্তক্ষেপ না করে, কূটনীতিকভাবে শান্তিপূর্ণভাবে সেটাকে সলভ করাটাই বেটার মনে করছে এখন ভারত। আবেগে না গিয়ে যদি বাস্তবতায় দেখি, নেপাল সীমাবদ্ধতা, ঠিক আছে। দেখো, নেপালের জাতীয়তাবাদ এবং আবেগ ঠিক থাকলেও ভূগোল কোনোদিন বদলাতে পারবে না নেপাল। নেপাল সম্পূর্ণভাবে স্থলবেষ্টিত, যে বললাম ল্যান্ডলক। 60% বাণিজ্যিক দ্রব্য, বা 63% বাণিজ্যিক দ্রব্য ভারতের সাথেই তারা ডিল করে। মোট রপ্তানি, এক্সপোর্ট তারা যেটা করে, ঠিক আছে, সেটাও 68% ভারতের থ্রুতে করে। পেট্রোল 100%, ইভেন রান্নার গ্যাস বাড়ি, আরে তোমার দেশের লোকের বাড়িতে রান্না করা বন্ধ হয়ে যাবে যদি তুমি এরকম দুশ্মনী মোড় নাও, ঠিক আছে। নতুন নোট ছাপা তো সহজ, কিন্তু ভারতের বন্দর কলকাতা, হলদিয়া, বিশাখাপত্তনম ছাড়া নেপালের বিশ্ব বাণিজ্য পুরোপুরিভাবে ছিন্ন ভিন্ন হয়ে যাবে। তখন কি করবে বালেন্সা? তখন কি র্যাপ করে সেই প্রবলেমটাকে সলভ করবে? দিস ইজ নট পসিবল মাই ব্রাদার। ভারত কেন নেপালকে হারাতে পারে না? দেখ, সব থেকে বড় যেটা ইন্টারন্যাশনালি যদি আমরা দেখি, স্ট্র্যাটেজিক অ্যাসেট হিসেবে নেপাল আমাদের উত্তর দিকে রয়েছে, ঠিক আছে। নেপাল ভারতের বাফার স্টেট হিসেবে কাজ করে, ঠিক আছে। হিমালয়ের নিচে একটি প্রকৃত ঢাল হিসেবে ওখানে নেপাল কিন্তু দাঁড়িয়েছে, যেখান থেকে সরাসরি চায়না ভারতের যে কোনো ব্যাপারে হস্তক্ষেপ করতে পারে না। পরিবেশগত গুরুত্ব, গঙ্গা এবং তার কিছু উপনদীগুলো বড় অংশ নেপালের উৎপত্তি স্থল থেকে আসে, তার উপর তারা ড্যাম ফ্যাম বানিয়ে সেই জলটাকে তারা কন্ট্রোল করতে পারে। এবং সব থেকে বড় যেটা, গোর্খাদের আত্মত্যাগ।
গত ৭৫ বছরে ভারতের প্রতিটি যুদ্ধে নেপালি গোর্খাদের রক্ত এবং আত্মত্যাগ ভারতীয় সেনার অবিচ্ছেদ্য অংশ হিসেবে ছিল, ঠিক আছে। তো এর জন্য ভারত সরাসরি এসব বিষয়ে দখল করতে পারে না। তাহলে সমাধান কি? বিগ ব্রাদার থেকে এল্ডার দাদা, ঠিক আছে, দাদাগিরি না করে অ্যাজ এ গার্ডিয়ান হিসেবে নেপালকে ট্রিট করা, ঠিক আছে। আদেশ নয়, গাইড করো। অধিপত্য মানে ডমিনেন্স নয়, এম্পায়ার। ক্ষমতায়ন করে ক্ষমতা তো প্রয়োগ করতেই হবে, ঠিক আছে। দেখাতে হবে যে দেখ বাবা, আমার কাছে ক্ষমতা আছে কিন্তু এইসব করতে চাই না, ভালোভাবে বিষয়টাকে মিটিয়ে নি, এটাও ডমিনেন্সই হয়ে যাচ্ছে। যাই হোক, সফট ল্যাঙ্গুয়েজ ইউজ করে বিষয়টাকে সলিউশন কর। ক্ষোভের সৃষ্টি না করে সার্বভৌমত্ব সম্মান করে, মানে সেই দেশের সিটিজেন হোক এবং সেখানকার অফিসিয়ালস হোক এবং বিভিন্ন নেতাদেরকে সম্মান করে সমস্ত জিনিসটা কথোপকথনের মাধ্যমে সলিউশন করে নেওয়াটাই হচ্ছে এখানে সবথেকে বড় মানে সলিউশন হয়ে দাঁড়াবে। ভারতকে প্রমাণ করতে হবে যে আমরা নেপালের প্রতিযোগী নই, যদিও নয়, ইউ আর নট আওয়ার কম্পিটিটর, বরং তাদের সবচেয়ে বড় সহায়ক, আমরা তোমাদের বন্ধু হিসেবে থাকতে চাই। এই পথটা এখন ভারতকে এখানে নিতে হবে। ভবিষ্যতে 3টে যদি সমাধান করা যেতে পারে তাহলে ভারতের সাথে নেপালের আবার একটা পুনরায় সম্পর্ক ভালো হতে পারে। এক হচ্ছে গোর্খাদের জন্য নতুন কিছু একটা ভাবা, ঠিক আছে, 1947 সালে যে চুক্তি হয়েছিল সেটা নিয়ে কিছু ভাবা, ঠিক আছে। 2 হচ্ছে তরুণ নেতৃত্বের সাথে সংযোগ, মানে বালেন্সা যেই পন্থায় চলে, যে পুরনো রাজনীতির যে পন্থা, সেই পন্থায় বালেন্সা বিশ্বাসী নয়। জেনজির যে ভাষাটাকে সেটাকে তাড়াতাড়ি অ্যাডপ্ট করে এবং জেনজির প্রিয় নেতা হয়ে থাকার জন্য যে ট্যাকটিক্সটা সে অ্যাপ্লাই করে, সেই ট্যাকটিক্সকে ভারতে এখানে কূটনীতিটা খেলতে হবে। আধিপত্যহীন অর্থনৈতিক সংহতি, নেপালের জলবিদ্যুৎ এবং পরিকাঠামোতে বিনিয়োগ করতে হবে, নেপালে প্রচুর ইন্ডাস্ট্রি তৈরি করতে হবে, ঠিক আছে। এটি সম্পূর্ণ ন্যায্য প্রফিট শেয়ারিং রাখতে হবে নিজেদের মধ্যে, মানে একটা বাণিজ্যিক যে স্থাপনটা আছে ভারতের সাথে সেটাকে আরও স্ট্রং এবং বেটার করতে হবে। এই যে 3টে যদি আমরা রূপরেখা দেখি, এই 3টেকে যদি আমরা সলিউশন হিসেবে দেখি, এটা খুব সুন্দর একটা কার্যকর হতে পারে ভারতের সাথে। তো কনক্লুশন এসে কি দাঁড়াচ্ছে? বিভিন্ন রকম বিচ্ছিন্নতা, মানে যে কোনো দেশের সাথেই দেখো রিলেশন খারাপ করা 2 দেশের পক্ষেই খারাপ। হ্যাঁ জানি নেপালের সাথে এখানে সম্পর্ক খারাপ হলে নেপালই বেশি ভুক্তভোগী হবে, তাই বলে ভারত যে ভুক্তভোগী হবে না সেটা নয়, ভারতও কিন্তু ভুক্তভোগী হবে। তো ছোট ছোট জিনিস ভারত কোনোদিন ইগনোর করবে না। নেপালের অর্থনীতি অতটা প্রভাবশালী না হলেও, ঠিক আছে, কিন্তু ভারতের বিভিন্ন রাজনৈতিক যে ব্যাপারগুলো আছে সেগুলোর উপর প্রভাব পড়বে, এবং ভারত যদি সম্পর্ক না রাখে চুপ করে চীনের সাথে গিয়ে সে বসে পড়বে এবং চীন এই রিকোয়ারমেন্টগুলো পূরণ করে দেবে, ঠিক আছে। নেপালের গুরুত্ব একটি স্ট্র্যাটেজিক রুট হিসেবে নয়, বরং একটি সমান মর্যাদাপূর্ণ অংশীদারি হিসেবে ভারতকে স্বীকার করতে হবে। এই ছিল আজকের সিম্পল কেস স্টাডি নেপালকে নিয়ে। আশা করি খুব সিম্পলভাবে সুন্দর করে তোমাদের ভাষায় বোঝাতে পেরেছি। এরকম আরও ইন্টারন্যাশনাল রিলেশন এবং ইকোনমিক্স আপডেট, এছাড়াও কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড যে খবরগুলো আসে, খবরকে খবরের মতন নয়, সেগুলোকে কেস স্টাডি হিসেবে যদি আমরা নিই এবং ডেপথে দেখি, তাহলে আমাদের ক্রিটিক্যাল থিঙ্কিং মাইন্ড অটোমেটিক জেনারেট হবে, ঠিক আছে। ফলো বেদান্তিকা একাডেমি ফর মোর আপডেটস।